আছি এখন তেতুলিয়া। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো একটা বড় পাবৃত স্নো ক্যাপড, তার নিচে কালো একটা পাহাড় পেয়েছিলাম, কালা পাহাড় দার্জিলিং। ও দার্জিলিং তো শহরটাই পাহাড়ের উপর। আমরা আনঅফিশিয়ালি এখন ভারতে বাংলাদেশের সর্ব উত্তরের প্রান্ত পঞ্চগড়ের তেতুলিয়ার ডাকবাংলো সংলগ্ন ভারত সীমান্তবর্তী মহানন্দা নদীর তীরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে আসতে হবে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। এই সময়টাতে কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে ভালো দেখা যায়। আর এই পর্বতচূড়া দেখার মোক্ষম সময় হলো ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যেই, কারণ এই সময়ে উত্থিত সূর্যের আলো যখন পর্বতচূড়ায় পড়ে তখন এর সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। এইরকম স্বর্গীয় দৃশ্য বোধ করি আর কোথাও দেখতে পাওয়া যাবে না। আমাদের আজকের এই ভিডিওতে থাকছে তেতুলিয়া ভ্রমণের আদ্যপান্ত। তো চলুন শুরু করা যাক। আমরা অক্টোবরের 31 তারিখ বিকেল 5টায় রংপুর থেকে রওনা হয়েছি দুটো প্রাইভেট কারে করে। পরিকল্পনা রাতে তেতুলিয়ায় স্টে করা এবং ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা। রংপুর থেকে তেতুলিয়ার দূরত্ব প্রায় 150 কিলোমিটার। নীলফামারী জেলার বুক চিরে এশিয়ান হাইওয়ে ধরে 2 দফা বিরতি দিয়ে তেতুলিয়া পৌঁছালাম তখন ঘড়িতে প্রায় রাত 9টা। যখন পৌঁছালাম তখনও চলছে ইলশে গুড়ি বৃষ্টি, আর মনে কুডাক ডাকছে দেখা পাবো তো কাঞ্চনজঙ্ঘার। সেখানে নেমেই আমরা রাতের খাবার সেরে নিলাম। তবে এই এলাকায় এখনো ছুটির দিনে যে পরিমাণ পর্যটক আসেন সেই পরিমাণ খাবার হোটেল কিংবা আবাসিক হোটেল এখনো গড়ে ওঠেনি। ব্যক্তি পর্যায়ে যেটি রয়েছে সেটি খুবই অপ্রতুল। তাই রাতে আমাদের 8 জনের থাকার জন্য আমরা 4 বেডরুমের একটা রিসোর্ট আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলাম। রিসোর্টে ঢুকে মনে হলো এটি একটি বাড়ি, যাকে এই সিজনে রিসোর্ট নাম দিয়ে ভাড়া দেওয়া হচ্ছে। আমরা এখন চলে আসছি হিমসোয়া রিসোর্টে, কিন্তু রিসোর্টটা মনে হচ্ছে যেটা কারো একটা বাড়ি হবে। সম্ভবত এটা সাময়িকভাবে হচ্ছে এই মৌসুমে আসলে ওই থাকার জন্য রিসোর্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেটা নাম দিয়েছে হিমসোয়া রিসোর্ট। রুমগুলো যথেষ্ট বড় বড়, প্রত্যেক রুমে 2টা করে ডাবল বেড, যেটাতে 2 জন করে অনায়াসেই থাকা যায়। সেই সাথে প্রত্যেক রুমের সাথে রয়েছে অ্যাটাচড বাথরুম। এই পুরো রিসোর্টটা আমরা 1 রাতের জন্য ভাড়া করেছি মাত্র 6000 টাকা দিয়ে। যদিও সারাদিনই বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে, তবুও সকালবেলা বৃষ্টি থেমে যাবে এবং সূর্য উঠবে, সেই সাথে দেখা যাবে আমাদের কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা। এই আশা নিয়েই মূলত আমরা ঘুমোতে গেলাম। আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হচ্ছে আজকে থেকে, এবং অলরেডি ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 8:30। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে আকাশ একেবারেই হচ্ছে কালকে থেকে ঝরছে, খুব বেশি বৃষ্টি না হলেও একেবারে গুড়ি ইলশে গুড়ি বৃষ্টি। ছাতা মাথায় নাস্তা সেরে তেতুলিয়া বাজারের সেই ঐতিহাসিক তেঁতুল গাছের সামনে থেকে ছবি তুলে তেতুলিয়ায় আসার একটা স্মৃতি রেখে দিলাম। লোকে মুখে প্রচলিত এই তেঁতুল গাছের নামই হয়েছে তেতুলিয়া উপজেলা। আমাদের মিশন কাঞ্চনজঙ্ঘা দেখা মিস হলেও আমরা এখন যাচ্ছি নিজ দায়িত্বে বাঁশ খেতে। বিরূপ আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেয়ে ভ্যানে করে আমরা এই এলাকার বিখ্যাত বাঁশ দেখে চলে এলাম ভারত বাংলাদেশকে ভাগকারী নদী মহানন্দার তীরে। তবে তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন চলতি মৌসুমে নাকি মাত্র 2 দিন কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। এটা শুনে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়ার দুঃখ কিছুটা হলেও লাঘব হয়েছে। তো আমরা যে কারণে আসলে তেতুলিয়া এসেছি সেটা একটা আসলে কষ্টের জায়গা, যে আমরা আসলে তেতুলিয়ায় আসার মূল উদ্দেশ্য ছিল কাঞ্চনজঙ্ঘা খুব কাছ থেকে দেখা। তো কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পারিনি, তো সেটা নিয়ে আমাদের কোনো আফসোস নেই, কারণ হচ্ছে যে আমরা এই পুরো ট্যুরটাতে যে পরিমাণ আনন্দ করেছি, এনজয় করেছি, সেটা আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার থেকে খুব কোনো অংশেই কম নয়। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য বাংলাবান্ধা 0 পয়েন্ট স্থলবন্দর, যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার টন পণ্য নিয়মিত আমদানি ও রপ্তানি হচ্ছে। এটি ভারত ও নেপালের সীমান্ত সংযোগস্থল, যা ভৌগোলিক ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাবান্ধা 0 পয়েন্টে একেবারে শেষ প্রান্ত, আমার পেছনে আছে ভারত সীমান্ত
এবং এখান থেকেই হচ্ছে পোর্ট, এই পোর্ট দিয়েই হচ্ছে মূলত আমাদের মালামাল এবং হচ্ছে আমরা যারা ভারতে যেতে চাই তারা এই পোর্ট দিয়েই হচ্ছে আমরা যেতে পারি। এটি বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত, এরপরেই রয়েছে ভারতের ফুলবাড়ি। আর এখান থেকে নেপালের দূরত্ব মাত্র 52 কিলোমিটার। আর এই জায়গাটিকে বলা হচ্ছে ভারতের চিকেন নেক, যা ভারতের ভৌগোলিকভাবে একটি দুর্বলতম জায়গা। এটা দেখে আমাদের ফেরার পালা। ফেরার পথে আমরা ঢুকবো রওশনপুরে, যেখানে রয়েছে স্থলে চা বাগানের পথিকৃৎ কাজী ফার্মসের চা বাগান সংলগ্ন আনন্দধারা টি রিসোর্ট। যারাই পঞ্চগড়ে বেড়াতে আসেন সবাই অন্তত এই রিসোর্টে আসেন ঘুরতে। এর এত সৌন্দর্য, কারণ এই রিসোর্টটা একেবারে ছবির মতো সাজানো, চারিদিকে চা বাগান, আর এর কটেজগুলো ঠিক ইউরোপিয়ান স্টাইলে তৈরি। এই রিসোর্টের হৃদয়ে রয়েছে ছোট্ট একটা নদী, যার গায়ে জড়িয়ে আছে মনোরম সব সেতু। এই সেতুগুলো দিয়েই মূলত একটা কটেজ থেকে আরেকটা কটেজে যাওয়া যায়। আপনি আপনার প্রিয়জনের হাত ধরে যখন এই সেতু দিয়ে হেঁটে যাবেন, তখন মনে হবে ভালোবাসা আসলে কোনো গন্তব্য নয়, ভালোবাসা নিজেই একটা পথ। কিন্তু সকল রূপের মাঝে একটা দুঃখ থাকে। এই সেতুগুলো এখন ভেঙে গেছে ওই নদীর পানির প্রবল স্রোতে, এখনো যা আর মেরামত করা হয়নি। কাজী ফার্মসের নিজস্ব খামারে উৎপাদিত দুধ থেকে তৈরি হয় নানা রকমের মিষ্টি। কি মিষ্টি বলে এটাকে? আপনাদের এই মিষ্টিটার নাম কি? এটা ভাই কি নাম এটা? এই মিষ্টিটা কাটা ভোগ। কাটা ভোগ। মিষ্টি কেজি কত? দিনের শেষে সবাই ফেরার পথে যার যার প্রয়োজন মতো আমরা মিষ্টি নিয়ে নিলাম। 2 দিনের এই উচ্ছল ঘোরাঘুরি শেষে ফিরতে হবে চিরচেনা আমাদের রংপুরে সবার কর্মস্থলে, কারণ রাত পোহালেই আমাদের অফিস। আমরা এর মধ্য দিয়ে আমাদের আজকের এই কাঞ্চনজঙ্ঘা ট্যুর শেষ করলাম, তেতুলিয়া, বাংলাবান্ধা, পঞ্চগড়। আমরা একটা অনুভূতি শুনবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা সুন্দর করে আমাদের জন্য দোয়া করেছেন। এই জন্য হয়তো বা আমরা সুন্দরভাবে ফিরে আসতে পারছি। ফিরে আসতে পারছি। এটা কোনো আমার আক্ষেপ নাই। আচ্ছা। আমরা কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আমাদের ট্যুর অনেক সুন্দর হয়েছে, এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলে আরো হয়তো 100 হইতো, যা হোক 99 ভাগ হয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তার মানে আপনি ট্যুর নিয়ে সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট। খুবই ভালো হয়েছে। এরপরে হয়তো বা আমরা আবার যাব, কিন্তু এবারে ট্যুরটা আমাদের কাঞ্চনজঙ্ঘাকে দেখার উদ্দেশ্যে না, আমরা একত্রিত ভাবে গেছি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা। লং ড্রাইভ। হ্যাঁ, পরবর্তীতে সকলের দোয়া কামনা করে ঘোষণা হয়ে গেছে। আমাদের চেয়ারম্যান সাহেব ঘোষণা করছেন, এবং এটা আমরা পরবর্তীতে দিনক্ষণ ঠিক করে সবাইকে জানিয়ে দিয়ে দেব। তেতুলিয়া আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখায়নি, কিন্তু জীবনের উচ্চতা একটু বাড়িয়ে দিয়েছে, আর সেই অভিজ্ঞতাটাই হলো আসল কাঞ্চনজঙ্ঘা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।